ইরান জিতে যাচ্ছে এবং অনেকে বলছে ইরান জিতে গেছে আর আমেরিকা হেরে গেছে। এই পর্যন্ত এখন পর্যন্ত যখন রেকর্ড হচ্ছে এই পর্যন্ত মূল্যায়ন হচ্ছে এরকম। ইউক্রেনকে কেন রাশিয়া আক্রমণ করলো? কারণ সে ন্যাটোতে যোগ দিতে চাইছে। আপনি একটা করিডোরের জন্য ইন্ডিয়ার সাথে রিলেশন নষ্ট করে ফেলবেন, দরকার আছে কি? বাংলাদেশকে চায়নার প্রক্সি বানানোর দরকার নাই, এটা বানাবেন না। চায়না ইন্ডিয়ার যে ফাইট আছে এটা বাংলাদেশে আনার দরকার নাই। কূটনীতিতে শক্তিশালী হন, ইন্ডিয়ার সাথেও রিলেশন রাখেন, চায়নার সাথেও রিলেশন রাখেন। প্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বিশেষ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। 2026 সাল, বিশ্ব দাঁড়িয়ে আছে ইতিহাসের এমন একটি সময়ে যেখানে মধ্যপ্রাচ্যের বারুদের ধোঁয়া পৃথিবীর ভূ রাজনৈতিক মানচিত্রকে এমনভাবে বদলে দিচ্ছে যার উদাহরণ আমরা খুব কমই দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে পূর্ণমাত্রার এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে, এর শেষ কোথায়, এসব বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি। পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন লেখক, রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজর ডেলেজ খান, এবং আমার সঙ্গে আরও রয়েছেন সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান। থ্যাংক ইউ। আপনাদের দুজনকেই আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে। জনাব দেলেজ খান, প্রথমেই আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বা ইসরায়েলের মধ্যে এই যে চুক্তি হচ্ছে আবার ভাঙছে, এই চুক্তি টিকছে না কেন? আসলে এই ভাঙন এবং গড়ন, এটার আসলে কারণটা কি? সর্বশেষ যে কনফ্লিক্টটা মধ্যপ্রাচ্যে চলছে, যেটা হচ্ছে যে ইসরায়েল এবং ইউএসের একটা কোয়ালিশন ফোর্স যৌথভাবে তারা আক্রমণ করেছে ইরানের উপরে, এবং এবছরের ঘটনাটি ঘটেছে 28 এপ্রিল 2026-এ, এবং আক্রমণের প্রথম দিনই তারা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। এবং এর পরপরই যেটা প্রত্যাশিত ছিল, এই অপারেশনের পেছনে আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল যে এই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে ইরানের সম্ভবত একটা রেজিম চেঞ্জ আনা সম্ভব হবে, এবং তাদের মিলিটারি অবজেক্টিভও ছিল কিন্তু থ্রিফোল্ড। নাম্বার 1 হচ্ছে রেজিম চেঞ্জ আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে, নাম্বার 2 হচ্ছে তাদের যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে এটাকে রুইন করে দেওয়া, আর নাম্বার 3 যেটা ছিল সেটা হচ্ছে মিসাইল এবং ড্রোন ক্যাপাসিটি তাদের যেটা আছে অ্যাসিমেট্রিক ওয়ারের, এইটা সহ ওদের প্রক্সি যে আছে, হেজবুল্লাহ আছে, হুতি আছে, তাদেরকে ক্র্যাশ করে দেওয়া। এই পুরা যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টের একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে ইসরায়েলকে ওখানে একটা স্পেস ক্রিয়েট করে দেওয়া, কারণ ইসরায়েলের জন্য সবচেয়ে বড় থ্রেট ইরানি রয়ে গিয়েছিল। বাকি সবার সাথে তারা মোটামুটি ম্যানেজ করে ফেলছিল আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে, অন্যান্য প্রস্তাব। কিন্তু সমস্যা যেটা হলো, 28 ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধটা শুরু হলো, এপিক ফিউরি, এই এপিক ফিউরিটা একটা সার্টেন টাইমে এসে সারা বিশ্ব অবাক হয়ে দেখলো যে ঠিক যেই স্টাইলে ইউএসএ যুদ্ধটা করতে চেয়েছিল, যে আকাশপথে আক্রমণ করে একটা ডিসিশন বের করে নিয়ে আসা, ইরান আকাশপথ পুরোপুরি পরিহার করলো। তারা আকাশে কোনো যুদ্ধই করতে চাইলো না আমেরিকা অথবা ইসরায়েলের সাথে, বরং তারা যুদ্ধটা নিয়ে গেল হরমুজের উপরে। এইটা আনএক্সপেক্টেড ছিল ওদের জন্য, এবং দেখা গেল যে ট্যাকটিক্যালি তারা বোমা মেরে ইরানকে পর্যদস্ত করার চেষ্টা করলো ঠিকই, ইরান করলো কি, হরমুজকে আটকে দিয়ে পুরো বিশ্বের অর্থনীতিতে একটা প্রেশার ফেললো, এবং আলটিমেটলি বুমেরাং হয়ে এই জিনিসটা যেতে শুরু করলো আমেরিকার দিকে। এবং এই প্রেক্ষিতেই আমরা দেখলাম যে প্রথমবার একটা যুদ্ধবিরতি করার চেষ্টা করলো, দ্বিতীয়বার একটা যুদ্ধবিরতি করার চেষ্টা করলো, এবং ইভেনচুয়ালি সর্বশেষ যে যুদ্ধবিরতিটা তারা করার চেষ্টা করলো জিনেভাতে, সেটাও কিন্তু ফেইল করলো। তো এই জায়গাতে এসে আপনার প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক, কেন বারবার যুদ্ধবিরতি হচ্ছে আর কেন বারবার ভাঙছে। যে যুদ্ধবিরতি হয় যখন দুই পক্ষ ক্লান্ত হয়, অথবা দুই পক্ষের ভিতরে কোনো একটা পক্ষ বেশি ক্লান্ত হয়ে যায়। আমেরিকান মানে স্ট্যাটিস্টিক্যালি সেইং যে আমেরিকার যে মূল অস্ত্র আকাশপথে ডেলিভার করার জন্য যেই ক্ষেপণাস্ত্রগুলো আছে, এগুলোর মজুদ ফুরিয়ে গেছে খুব দ্রুত, সেটা এমন লেভেলে পৌঁছাইছে যেটা দিয়ে 6 মাস যুদ্ধ চালানোর মতো অবস্থায় তারা এখন নাই। সুতরাং তারা বারবার এটাকে রিফিল করার জন্য, রিফুয়েলিং করার জন্য যুদ্ধবিরতিটাতে সম্মত হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে যতবারই ইউএসএ সম্মত হয়, ইসরায়েল আবার সম্মত হতে চায় না। ইভেন গত যুদ্ধবিরতির ক্ষেত্রেও দেখা গেছে যে ইউএসএ জিনেভাতে ইরানের সাথে যুদ্ধবিরতি স্বাক্ষর করছে, এদিকে ইসরায়েল আবার হিজবুল্লাহর এগেইনস্টে ডিভাস্টেটিং আক্রমণ চালায়। এই কারণে সর্বশেষ যে যুদ্ধবিরতিটা আছে এটা আর টেকে নাই, যখন
ইউএসএ কমপ্লেইন করলো যে 2টা জাহাজের উপরে ইরান ড্রোন দ্বারা আক্রমণ করেছে। এখন এই জায়গাতে প্রশ্ন হচ্ছে যে কেন টিকছে না কারণ হচ্ছে যে দেখেন যে কোনো যুদ্ধের ক্ষেত্রে মানে ওই যে প্রথমে যে অবজেক্টিভগুলো থাকে এই অবজেক্টিভগুলো যদি ফুলফিল না হয় তাহলে যুদ্ধ থামার কোনো কারণ নাই। এখন এখানে যে অবজেক্টিভগুলো আছে এই 3টা পক্ষের, এটা পারস্পরিক সাংঘর্ষিক অবজেক্টিভ। আমেরিকা এবং ইসরায়েলেরটা তো বললামই আমি যে ওই 3টা লক্ষ্য ছিল, রেজিম চেঞ্জ করা, নিউক্লিয়ার পাওয়ার ডেবলিশ করা, আর হচ্ছে তাদের যে মিসাইল এবং ড্রোন সক্ষমতা আছে সেটা নষ্ট করা। কিন্তু ইরানের অবজেক্টিভ কি? ইরানের অবজেক্টিভ হচ্ছে যে এই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সব ঘাঁটি সরাই ফেলতে হবে, রাইট? দ্বিতীয়ত হচ্ছে ইসরায়েল এই যে তার যে প্রক্সি আছে তাদের উপরে সব আক্রমণ বন্ধ করতে হবে। এই দুটো হচ্ছে মেইন অবজেক্টিভ, ঠিক আছে? আর তার সাথে হরমুজের কারণে সে এখন নতুন আরও কিছু শান্তি চুক্তির শর্ত জুড়ে দিয়েছে। একটা হচ্ছে আমেরিকার কাছে কিন্তু ইরানের প্রচুর পরিমাণ ডলার এই মুহূর্তে জব্দ আছে, ওটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ইরানের উপরে যত ধরনের ব্যান দিয়েছে আমেরিকা সব ব্যান তুলে ফেলতে হবে যাতে সে ওপেন বাণিজ্য করতে পারে। এবং 3 নম্বরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যুদ্ধের জন্য জরিমানা অন্তত $300 বিলিয়ন দিতে হবে, রাইট? তো এর কোনোটাই তো আসলে মেনে নেওয়ার মতো না। এই কারণে যেটা হচ্ছে যে এখন সারা বিশ্বে একটা চেঞ্জ আসছে, যেখানে দেখা যাচ্ছে ইরানের যে স্ট্যান্সটা আছে এটা গভীরভাবে পাবলিকদের মানে গ্লোবাল যে কমিউনিটি আছে তারা কিন্তু ইরানকে বুঝতে শুরু করেছে। এবং অলরেডি আমেরিকাতে গ্যাসের দাম বেড়ে গেছে, প্লাস সামনে নভেম্বরে আমেরিকার ইলেকশন আছে। সো ইলেকশনের আগে এসে এখন মানে ট্রাম্প সরকার শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় চলে আসছে। আবার আমেরিকার ভিতরে দীর্ঘদিন ধরে এই পাক সহ অন্যান্য যে ইসরায়েলি সমর্থক গোষ্ঠী ছিল তারাও এখন হঠাৎ করে উদ্বেগে পড়ে গেছে যে এখন যদি এই মুহূর্তে যুদ্ধবিরতি হয় তাহলে এটা তাদের জন্য কতটা ক্ষতিকর হবে। সুতরাং এই সার্বিক বিশ্লেষণে এখানে এতগুলো কমপ্লেক্স ইস্যু একসাথে খেলছে, তার কারণে আসলে এই যুদ্ধবিরতিটা টিকছে না। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। জনাব আশরাফ, আমি আপনার কাছে আসতে চাই যে লোহিত সাগর বা হরমুজ প্রণালীতে এই যে বাণিজ্যিক জাহাজের যে নিষেধাজ্ঞা চলছে, এর আসলে তো এক ধরনের বৈশ্বিক বাজারে, বৈশ্বিক মার্কেটে একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। আসলে এই প্রক্সি যুদ্ধ কি ধীরে ধীরে একটা বড় ধরনের বৈশ্বিক সংঘাতকে ডেকে আনছে না, বা আমরা কি আরো বড় কোনো পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে যাচ্ছি কিনা? ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, কাজেই কিছুক্ষণ পরে কি হবে বলা যাবে না। এটা হচ্ছে সাধারণ অবস্থায়। আর এর সাথে আপনি বিশেষত যোগ করেন যে আমেরিকার এবং ইসরায়েলি লিডারশিপ, এই 2 লিডারশিপের তারা কি চাচ্ছে এবং কি করতে যাচ্ছে, এখন কি হচ্ছে, এই যে 3টা স্তর, সেটা বিন্যাসের ক্ষেত্রে তারা এক এক সময় এক এক কথা বলছে। মেজর ডেল এইচ খান ইনিশিয়াল 3টা অবজেক্টিভের কথা বলেছিলেন, শিফটিং গোল্ড পোস্ট, এক এক সময় তারা এক এক কথা বলছে। তো এখন সর্বশেষ যেটা অবস্থা যে ইরান জিতে যাচ্ছে এবং অনেকে বলছে ইরান জিতে গেছে আর আমেরিকা হেরে গেছে। এই পর্যন্ত এখন পর্যন্ত যখন রেকর্ড হচ্ছে এই পর্যন্ত মূল্যায়ন হচ্ছে এরকম। এবার আপনার প্রশ্নে আসে যে লোহিত সাগরটা, এই লোহিত সাগরে হুতি বা আনসারুল্লাহ যারা এই অবরোধটা ডেকেছে সেইটা বিবেচনা করার আগে চিন্তা করতে হবে ইরান 1980 সালে ইরাক কর্তৃক আক্রান্ত হওয়ার পরে তারা চিন্তা করলো যে তাদের ভূমিতে আক্রমণের আগেই যাতে শত্রু বা প্রতিপক্ষ যেন আরও কিছু বাধার সম্মুখীন হয়। এটা কিন্তু যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কৌশলের মধ্যে একটা, যে মেন ডিফেন্স বা প্রতিরক্ষা অবস্থানের আসার আগে যেন আস্তে আস্তে সক্ষমতা নষ্ট হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে এই যে আমরা কিন্তু খালি 71-এ ভারত 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 করি, জানেন আপনি এই ইরান এবং ইরাক যখন যুদ্ধ হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইসরায়েল ইরানকে অস্ত্র দিয়েছিল। এই জন্যে কোনো কমেন্ট্রেটর এই যে অ্যালিস্টার কুক উনি বলছেন যে ইসরায়েলের সাথে আবার এই যে ইরানের আবার কিছু একটা বোঝাপড়া হতে পারে এক পর্যায়ে, এটা হতে পারে কারণ আগে ছিল তাদের। আর তাছাড়া শাহের সময় ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক ভালো ছিল। তো আমি এই তথ্যটা কেন নিয়ে আসলাম যে আমরা পরবর্তী যেগুলো আলোচনা করছি বা এখন যেগুলো করছি সেগুলোর সাথে যে আন্তর্জাতিক সম্পর্কের অস্থিতিশীলতা, ভোলাটিলিটি বোঝার জন্য। জি, এখন আপনি তো ইরান যখন আক্রান্ত হলো ইরাক কর্তৃক, তখন চিন্তা করলো যে আমাদের একটা বিকল্প ব্যবস্থা নিতে হবে। এবং তারপরে 1988 সালের যখন যুদ্ধ শেষ হলো, ইরাক ইরান যুদ্ধ ফর্মালি ডিক্লেয়ার্ড হলো, তারপরে থেকে ইরান তার সহযোগী
সংগঠনগুলোকে চাঙ্গা করার চেষ্টা করলো এবং তারই ফলশ্রুতি হচ্ছে ইয়েমেনে হুতি বা আনসারুল্লাহ, ওদেরকে হামাস, তারপর হচ্ছে লেবাননে হিজবুল্লাহ, আবার সিরিয়ার সাপোর্ট, আবার ইরাকে তাদের তৈরি হয়েছে। সুতরাং এইভাবে তাদের সামর্থ্য বাড়ায় এবং এটা কিন্তু আপনার যুদ্ধের একটা কৌশল। এই জন্য মিত্র করে এই টোটাল বাবেল আল মানদেব এবং হরমুজ প্রণালী, এই দুটা মিলাই টোটাল ইম্প্যাক্টটা হচ্ছে মানে প্রায় 35% আপনার তেল বলেন, অন্যান্য বাণিজ্য বলেন, সেগুলোর উপরে নির্ভর করে। সুতরাং ওইটা বন্ধ হওয়া মানে বিশ্ব অর্থনীতির উপরে বিরাট চাপ পড়বে এবং সেই চাপটা তারা অনুভব করছে। এখন সৌদি আরব এই যুদ্ধ বাজানোর পিছন থেকে সবচেয়ে বেশি বাতাস দিয়েছে, আমরা তো জানি যে ইসরায়েল বাতাস দিয়েছে এবং তারা অংশগ্রহণ করছে, অ্যান্ড সৌদি আরবও বাতাস দিয়েছে, কারণ ইরানের সক্ষমতা যাতে আর না বাড়ে, মানে অলরেডি তো সেটা তো দেখেন, যেখানে ইসরায়েল হওয়ার কথা ছিল 1 নম্বর প্রতিপক্ষ, এখন তারা ইরানকে বানাচ্ছে প্রতিপক্ষ। তো এটা মুখে বলে না, কিন্তু তারা ভিতরে ভিতরে বাতাস দিয়ে আমেরিকাকে উৎসাহ দিয়েছে। এখন দেখছে যুদ্ধ নেমে পরিস্থিতি অন্যরকম, যে ইরানকে তারা এইভাবে কাউন্ট করে নাই, ওই যে জার্গেব মাউন্টেনের নিচে কয়েকশো ফিট নিচে তাদের সব কিছু করে ফেলছে এবং তারা একটা জিনিস বিবেচনা মোটেই করে নাই, এবং এটা অনেকেই বিবেচনা করে নাই, সেটা হচ্ছে ইরানের মানব সম্পদের সক্ষমতা। জনশক্তি হচ্ছে 9,20,00,000 মতো, ওখানে 70% নারী, তারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে পড়াশোনা করে এবং তারা কর্মসংস্থানে আছে। 30,000 সায়েন্টিফিক পেপার প্রত্যেক বছর ইরান থেকে পাবলিশ হয়। 9 কোটি দেশ থেকে 30,000 সায়েন্টিফিক পেপার। আপনি পৃথিবীতে অন্য কোথাও এরকম আছে কিনা দেখেন তো। সো এই মানব সম্পদ প্লাস ইরানের আরও 3টা সম্পদ আছে, গ্যাস, তেল এবং লিথিয়াম। এটার পিছনে সবচেয়ে বড় সামর্থ্য হচ্ছে তাদের সভ্যতার ঐতিহ্য। আজকে চীন এই পর্যায়ে আসছে, তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাদের সুপ্রিমেসি, সেটার পিছনে ওই সভ্যতার ঐতিহ্য। এবং এই যে দেখেন আপনার চিপ বানানোর জন্য এনভিডিয়া, তারা এটা করে মনে করছিল যে সেমিকন্ডাক্টর সেক্টরে তাদেরকে টেক্কা দেবে। এমন সংকল্পবদ্ধ জাতি, তারা এই সময় এসে ওরা এখন ফেল। এই যে ট্রাম্প সাহেব আপনার গিয়েছিলেন চীনে গিয়ে কোনো লাভ হয় না, বলে যে আমরা আমাদের সক্ষমতা বাড়াই নিয়েছি এবং আগামীতে এটা আমাদের আর অন্য কারো দরকার হবে না। এই যে সভ্যতার ঐতিহ্য চীন ধারণ করে এবং আপনার ইরান ধারণ করে। এবং এই যে লোহিত সাগরে আসেন, ওই যে আনসারুল্লাহ, তাদেরকে ইকুইপ করা হয়েছে। আপনার এই জায়গায় অতি গুরুত্বপূর্ণ একটা তথ্য যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষকৃত্য অনুষ্ঠানে হুতিরা প্রতিনিধি পাঠিয়েছিল, সেই প্রতিনিধি বিমানবন্দরে নামতে পারে নাই, সানা বিমানবন্দরে। ওই সৌদি তারা ওখানে রানওয়ে নষ্ট করে দিয়েছে। এখন তারা হুদাইবিয়াতে, এবং ইরানি যে পাইলট অত্যন্ত দক্ষতার সাথে ওই অল্প জায়গায় ল্যান্ড করেছে। এবং এখানে একটা কুইজ আছে, বিরাট কুইজটা হচ্ছে এই ইরানে অনেক মানে এক্সপার্ট ওই বিমানে করে গেছে, এখন তারা ওখান থেকে হুতিদের এগুলোতে সাহায্য করছে। আচ্ছা, সো এই যে লোহিত সাগরে আপনার যে আপাতত যে অবরোধ, এইটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সৌদি আরব, কারণ তারা ইস্ট ওয়েস্ট পাইপ লাইনের মাধ্যমে প্রায় 700 মিলিয়ন ব্যারেল তারা রপ্তানি করছিল, এখন এটা করতে পারছে না, কারণ রেড সি নিয়ে তারপর অন্য জায়গায় পাঠাতে পারছে না। সুতরাং তারা এখন চাপের মধ্যে আছে। ধন্যবাদ। আমি আসবো ডেলেজ খান। জনাব আশরাফও বলছিলেন যে ইরানের যে সক্ষমতা, মানব শক্তি বা তার যে প্রাকৃতিক যে শক্তির আধার, এসবের উপর বেস করে, এবং একদিকে বিশ্ব পরাশক্তি আমেরিকা এবং ইসরায়েল একটা অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ এবং তারাও পারমাণবিক জায়গা থেকেও অনেক শক্তিশালী। আসলে এই যুদ্ধ আসলে কোথায় গিয়ে থামবে, এটা শেষ কোথায়? এখনকার সমস্যা যেটা, সেটা হচ্ছে যে হরমুজ যেহেতু বাধাগ্রস্ত হচ্ছে, সুতরাং তেলের প্রাইস বেড়ে গেছে, রাইট? দিস ইজ নাম্বার 1। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা যেটা আছে, তারা কিন্তু এই ক্রাইসিস মিটিগেট করার জন্য অলরেডি 40 কোটি ব্যারেল তেল যেটা তাদের রিজার্ভে ছিল সেটা ছেড়ে দিছে। আচ্ছা, এই যে রিজার্ভটা তারা ছাড়ছে, এটা কিন্তু এই গ্লোবাল মানে তেল বাণিজ্যে একটা শক অ্যাবজার্ভার হিসেবে রাখা ছিল, সেখান থেকে দিয়ে দিয়েছে। আচ্ছা।
এখন আপনি যখন রিজার্ভটা লঞ্চ করে দেন তখন সমস্যা হয় কি, এরপরে যে সংকটটা হবে তখন আপনি কি দিয়ে এটা সামলাবেন। তো এই ভয়াবহ অবস্থায় আমরা দাঁড়ানো আছি। অনেকে ভাবার চেষ্টা করে ইরান নিয়ে এত বলার কি আছে। নো, দ্য ক্রাইসিস নট ওভার, অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে আমরা আরটিভিতে বসছি এটা নিয়ে আলোচনা করতে। কারণ ওই যে রিজার্ভটা চলে গেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার, এখন যদি আবার তেলের প্রাইস বাড়ে এটা কিন্তু ম্যানেজ করার আর কোনো উপায় নাই। আর যখনই তেলের প্রাইস বাড়ে তখন কিন্তু আমার আপনার এটা সাফার করতে হয়। সরকার অলরেডি বিদ্যুৎ বিল ডাবল করে দিছে, সরকার অলরেডি তেলের দাম 2 দফা বাড়াইছে। ইভেন যেই অকটেন আমাদের নিজেদের দেশে স্বয়ং সম্পূর্ণতা আছে সেটার দাম বাড়ছে 2 দফা, রাইট? তার মানে কি? তার মানে একটা হচ্ছে আন্তর্জাতিক সংকট, আর একটা হচ্ছে আমাদের দেশের দুর্বল এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের চক্রান্তে পড়ে আমাদের যান জীবন কিন্তু শেষ। হ্যাভিং সেইড দ্যাট, বিপদটার কথা এবার আসি মিডিয়া কিভাবে ফ্রেম করতেছে। দেখেন এখানে আপনি 4-5 ধরনের মিডিয়া ফ্রেমিং পাবেন। ফার্স্ট আসি হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া, রয়টার্স, CNN, AP। এরা কি করার চেষ্টা করে? এরা এই সংকটটাকে দেখানোর চেষ্টা করতেছে যে ইরান হরমুজকে ডিস্টার্ব করেছে এবং সেই জন্য পুরা বিশ্বে তেলের ক্রাইসিস হচ্ছে। এটাই তারা বারবার সামনে আনতেছে, একটা লেজিটিমেসি ক্রিয়েট করার চেষ্টা করতেছে যে না, ইরানকে পানিশ করতে হবে কারণ সে হরমুজে হাত দিছে, রাইট? এবার ইরানিয়ান মিডিয়া যেগুলো আছে, যেমন ইরিনা অথবা অন্যান্য যেগুলো আছে, এইটা যদি ফলো করেন তারা দেখবেন যে অ্যাঙ্গেলটা তুলে ধরছে সেটা হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম, এই যুদ্ধ। বিসাইডস আন্তর্জাতিক মিডিয়ার ভিতরে আল জাজিরাকে যদি ফলো করেন আপনি, তাহলে দেখবেন আল জাজিরা আবার দিছে এটা একটা মানবিক অ্যাঙ্গেলটাকে সে কাভার করে, যে এই যুদ্ধে মারা যাচ্ছে, উভয় পক্ষে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং পুরো বিশ্ব এটার জন্য এফেক্টেড হচ্ছে। নাও ইউ গো টু চাইনিজ মিডিয়া, সিনহুয়া অথবা অন্য যেগুলো আছে, তারা কিন্তু দেখবেন একটা মিডল গ্রাউন্ড নিয়ে যাচ্ছে, কারণ তার দিন শেষে তেল দরকার। সুতরাং সে বারবার প্রায়োরিটি দিচ্ছে যুদ্ধ কিভাবে শেষ করা যায়, মধ্যস্থতা কিভাবে করা যায়, কিভাবে যুদ্ধবিরতি করা যায়। আর রাশিয়া এই জায়গায় যেহেতু দূরে আছে, সো রাশিয়ার কথা হচ্ছে যে আমেরিকা যতদিন সম্ভব মধ্যপ্রাচ্যে কাদায় আটকা পড়ে থাকুক, তাহলে তার ইউক্রেন ক্লিয়ার হয় ইজিলি। এখন সেই জন্য সে দেখবেন যে তার যে আছে মন্ত্রী আছে লারভভ, সে যেটা বলতেছে যে আমেরিকার মতো এত বড় সিভিলাইজেশন কিভাবে যুদ্ধ মানে বিরতির চুক্তি কথায় কথায় লঙ্ঘন করে, মানে ওইটা ধরা যায়। তো এখানে কিন্তু মিডিয়ার বেশ অপোজিং কারেন্ট কাজ করছে। এখন আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটাতে যদি যাই তাহলে আমি আমার বিশ্লেষণ এবং গবেষণা থেকে যেটা দেখতে পাই আপাতত, যে মানে ফিউচারিস্টিক ভাবে যদি বলি, সেটা হচ্ছে 4টা সিনারিও এই জায়গায় আপনি আপাতত আশা করতে পারেন। নাম্বার 1 সিনারিও হচ্ছে এই যে অনগোয়িং যে এসকালেশন মানে কনফ্লিক্টটা আছে, এটা আরেকটু এসকালেটেড হবে। আমেরিকা বোমা মারবে, ইসরায়েল হিজবুল্লাহকে আবার হিট করবে গোলানের দিকে, আবার এদিক থেকে ধরেন ইরান আবার এই আমেরিকান যে ঘাঁটিগুলো আছে ঘাঁটিগুলোর উপরে গোলাবর্ষণ করবে, হরমুজ কন্ট্রোল থাকবে। এটা হচ্ছে একটা সিনারিও, কন্ট্রোলড একটা এসকালেশনের ভিতরে এটা তীব্রতা বাড়বে। দ্বিতীয় যে সিনারিওটা হতে পারে এই জায়গায়, সেটা হচ্ছে এই যে কনফ্লিক্টটা আছে, এই কনফ্লিক্টের কারণে তেলের প্রাইস অসহনীয় মাত্রায় গিয়ে পৌঁছাবে এবং এটা সারা বিশ্ব বাধ্য হয়ে ওমান, কাতার এদের মধ্যস্থতায় আরেকটা যুদ্ধবিরতি আনার চেষ্টা করবে। 2 নম্বর। 3 নম্বরে যেটা হতে পারে সেটা হচ্ছে রিজিওনাল এসকালেশন হতে পারে। যেমন ধরেন আমেরিকা আক্রমণের তীব্রতা এমনভাবে বাড়ায় দিল এবং ইরানও এমনভাবে রিটালিয়েট করলো যে আমেরিকান তো কেবল 2 জন সৈন্য মারা গেছে কয়দিন আগে, এটা যখন আরো বাড়বে তখন এটা হবে কি রিজিওনাল অন্যান্য যে ইয়ারা আছে, পার্টনাররা আছে, তারা জড়ায় যাবে। যেমন সৌদি আরব কিন্তু আমেরিকার সাথে একটা চুক্তি করেই ফেলতেছিল প্রায়, মোটামুটি আলোচনা শেষে পরের দিন সকালবেলা উঠে ট্রাম্প বলতেছে না, অ্যাব্রাহাম অ্যাকর্ডে যদি তুমি সাইন না করো তাহলে তোমার এই চুক্তি কিন্তু মানবো না আমি। মানে জাস্ট আকাশ থেকে হঠাৎ করে নেমে বলতেছে এবং দোষ দিচ্ছে যে জ্বালানি মন্ত্রণালয়, আমেরিকার জ্বালানি মন্ত্রণালয় নাকি তাকে ঠিক মতো বোঝায় নাই। এই জায়গাটাতে এসে যেটা হতে পারে, দেখা গেল যে অলরেডি কিন্তু ওই হুতি যেহেতু ইরানের প্রক্সি, সুতরাং হুতিকে সেভ করার জন্য ইরান কিন্তু সৌদি আরবের সাথে অনেকদিন যুদ্ধ করেছে, আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, তখন এটা একটা এসকালেশন তৈরি হবে এই জায়গায়। আর 4 নম্বর সিনারিও যেটা আছে এই জায়গায়, সেটা হচ্ছে যে আমেরিকা অবশেষে বলতে পারে যে আমরা ইরানের ইউরেনিয়াম সক্ষমতা কার্যকরভাবে ধ্বংস করতে পারছি, তাদের যে মিসাইল এবং ড্রোন সক্ষমতা আছে এটা আমরা ঘুরাই দিচ্ছি, হরমুজ ইজ নট আওয়ার হেডেক, বাট আমরা যুদ্ধে জিতছি বলে জয় ডিক্লেয়ার করে যুদ্ধ থেকে ব্যাক করতে পারে। সম্ভাবনা খুব কম,
এই 4টা সিনারিওর ভেতরে যে কোনো একটা আপনাকে অ্যাকসেপ্ট করে। জি, ধন্যবাদ আপনার প্রেডিকশনের জন্য। এরপরে আমি যে প্রসঙ্গে আসতে চাই, জনাব আশরাফ, আমি রেয়ার আর্থ প্রসঙ্গে যাব, কিন্তু তার আগে একটা প্রসঙ্গ, যেহেতু চীনের কথাটা আসলো এবং চীন বরাবরই বিভিন্ন জায়গায় মধ্যস্থতার করার জন্য বলছে এবং প্রায় ওয়াংই প্রায় 30টিরও বেশি বার ফোনে টেলিফোনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বললে যুদ্ধবিরতির প্রস্তাব আনার চেষ্টা করেছেন। আবার একই সঙ্গে তিনি বিভিন্ন বৈঠকে বা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে গিয়েও কোনো না কোনো প্রসঙ্গ উঠলেই মধ্যপ্রাচ্যের শান্তির প্রসঙ্গের কথা উঠিয়ে এনেছেন। তো আপনি আসলে চীনের ভূমিকাকে বর্তমান পরিস্থিতিতে কিভাবে দেখছেন? এই যুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে চীন। কিভাবে? ইসরায়েল বাদ দিয়ে, আমেরিকা বাদ দিয়ে বাকি মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে, ইরানের পক্ষে এবং ইরানের বিপক্ষে, তো এদের প্রত্যেকের সাথেই চীনের ভালো সম্পর্ক আছে। চীন সম্পর্কে বিভিন্ন দেশের রাস্তাটা হচ্ছে মুখে বলে একটা করে আর একটা, এরকম না, এখন পর্যন্ত সেরকম পাওয়া যায়নি। সুতরাং তাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। 3 নম্বর হচ্ছে পাকিস্তান জিওগ্রাফিক্যালি স্ট্র্যাটেজিক পজিশনে, প্লাস হচ্ছে এখন ডিপ্লোম্যাটিক পরিস্থিতিতেও তারা খুব ভালো অবস্থানে আছে। তো এই অবস্থার মধ্যে তারা পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির জন্য তারা খুব প্রয়াস চালাচ্ছে। এর কারণটা হচ্ছে চীনের যে অগ্রগতি, বিশেষ করে বাণিজ্য নির্ভর তার যে বৈষয়িক প্রভাব, সেটা যুদ্ধ হলে আপনার অর্থনৈতিক মন্দা হবে, এটা আরও বাড়লে, এবং সেই অর্থনৈতিক মন্দা হলে তার জন্যে তার বাণিজ্যের উপরে চাপ পড়বে। এই জন্য চীন সর্বতভাবে চেষ্টা করছে এবং মোটামুটি সবাই মোটামুটি এরকম বিশ্বাস করে। এখন সমস্যাটা যেটা হচ্ছে, আমেরিকা তো 1 নম্বর পরাশক্তি ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে। তো 2017 থেকে যখন চীনের উত্থান এবং চীনের বৈষয়িক যে অবস্থান, অর্থনৈতিক বলেন, তারপরে সামরিক যে সামর্থ্য বলেন, এর ফলে হয়েছে কি আমেরিকা ঠিক ওটা মেনে নিতে পারছে না যে ও যে একটা এই পর্যায়ে চলে আসছে। এটা মানে পশ্চিমা গণমাধ্যম যদি ফলো করেন, মানে চীন যদি খুব ভালোও করে, মানে 10-এর মধ্যে তারা 7 দিতে তাদের খুব কষ্ট হয়। ঠিক আছে, ভালো, কিন্তু চীন আসলে অনেক আগে গেছে। এই যে আপনি এআই নিয়ে আপনি রিসেন্টলি খেয়াল করছেন, একটা চীনের একটা বিশাল সম্মেলন করছে এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চীনের যে সুপ্রিমেসি, সেটা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। এখন চীন বলছে আমরা শুধু একা খাবো না, আমরা শুধু এটা ভোগ করবো না, আমরা সবাইকে নিয়ে খাবো। আপনি গুগল আপনাকে কত ফ্রি সার্ভিস দিচ্ছে, আবার এর মধ্যে বিজনেসও করছে। এখন ওই এআই দিয়ে চীন মোটামুটি ওই লাইনে এগোচ্ছে এবং তারা অনেক দূর এগিয়ে গেছে। এবার আসেন আপনি চীনের সমর্থন, অ্যামাজনের ডেটা সেন্টার মধ্যপ্রাচ্যে ছিল, সেটা মাশাআল্লাহ ওটা কেল্লাফাতে হয়ে গেছে এবং বলছে যে তারপরে সিআইয়ের যে ওখানে অপারেশনাল সেন্টার, ওটা রাশিয়া তাদেরকে পিন পয়েন্ট লোকেশন দিয়েছে, আর চীনের বেডু স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে, নেভিগেশন সিস্টেমের মাধ্যমে অ্যাকুরেটলি হিট করছে। এই দুটাই, সিআইয়ের অপারেশনাল সেন্টার আর হচ্ছে আপনার অ্যামাজনের ডেটা সেন্টার। তো এই ডেটা সেন্টার অলরেডি মানে মোটামুটি কাজের অনুপযোগী হয়ে গেছে। দেখেন চীন গুলি ছুটছে না একটাও, ডানে বায়ে কথাও বলছে না, কোনো উত্তপ্ত বাক্যও ব্যয় করছে না, কিন্তু সে মানে চীন নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে একটা মধ্যস্থতা করার বিশ্বাসযোগ্য পার্টনার হিসেবে আবির্ভূত হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। জি, জনাব ডেলিজ খান, আসলে যেহেতু চীনের প্রসঙ্গ আসলো এবং যেহেতু এই বৈশ্বিক সংকট বিশ্ব বাজারেও এক ধরনের প্রভাব পড়বে এবং আমরাও এর বাইরে নই, যেইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুদিন আগে চীন সফরে গিয়েছেন এবং আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার প্রতিবেশীর সঙ্গে এক ধরনের একটা আর কি রেষারেষি চলছে আর কি, এটা নিয়ে যে এই নেয়া নেই বা রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারটা নিয়ে। তো যখন চীনের করিডোরের বিষয়টা আসলো, মিয়ানমার বা চীন বাংলাদেশ করিডোরের ব্যাপারটা, এবং এই কাজটা অনেক দূর এগিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, আপনি এটাকে কীভাবে দেখছেন একজন আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে? এর সুফল এবং কুফল কিভাবে আমরা পেতে পারি? বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে যাওয়ার একটা করিডোর এখন অলরেডি কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে এবং এই ইনিশিয়েটিভের আন্ডারে অনেক ধরনের করিডোর, অনেক ধরনের পোর্ট, অনেক কিছু কিন্তু আছে এখানে। এখন আমরা যদি আমাদের আলোচনা সীমাবদ্ধ করি আমাদের করিডোরটার উপরে এবং রোহিঙ্গা, তাহলে আমি যেটা বলবো এখানে, এই করিডোরটা
চীনের জন্য কেন গুরুত্বপূর্ণ, এই করিডোরটা বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশে চীনের একটা এক্সপোর্ট প্রসেসিং জোন করার প্রস্তাবনা অলরেডি একনেকে অ্যাকসেপ্টেড হয়েছে, রাইট? কোথায় ওইটা? আনোয়ারায়। এই করিডোর কোথায় এসে পৌঁছাচ্ছে? আনোয়ারাতে, আচ্ছা, রাইট? তো এটা চীনের ইন্টারেস্ট বেশি বাংলাদেশের চেয়ে। এই করিডোর বানানোর ক্ষেত্রে চীনের ইন্টারেস্ট বেশি। যদি এই করিডোর না থাকে তাহলে আনোয়ারাতে ওই ইপিজেড করে লাভ করা হবে না। তো এইটুকু আমরা বুঝতে পেরেছি। এবং আরেকটা বিষয়, পক্ষান্তরে এটাও তো হতে পারে যে একটা বাংলাদেশ চীন বাণিজ্যের ক্ষেত্রে, আমদানি রপ্তানির ক্ষেত্রে এক ধরনের আরো সহজগম্যতা তৈরি হবে। সেটাই আমি আসছি যে যেহেতু চীন প্রথমে তার নিজের ইন্টারেস্ট দেখবে। চীন দেখতেছে যে আনোয়ারাতে যদি ভিজিট করি আমি, তাহলে ওখানে চীন থেকে আমার সড়ক পথে যদি সরাসরি আমি জিনিসটা পাঠাতে পারি, কাঁচামালটা পাঠাতে পারি, তাহলে আমার ব্যবসার খরচ কমতেছে। দ্যাটস ওয়াই এই করিডোর। এখন বাংলাদেশ কিভাবে এই জায়গাটায় লিভারেজ করতে পারে? যেহেতু আমরা অলরেডি আনোয়ারা দিয়েছি তাদেরকে, তাহলে করিডোরও দিতে রাজি আছি। কিন্তু রোহিঙ্গা প্রসঙ্গটা এখানে খুব প্রাসঙ্গিক। চীনকে এটা বোঝাতে হবে যে এই যে করিডোরটা আছে, এই করিডোরটা তোমার সাথে আমি করতে সম্মত, কিন্তু এই করিডোরের নিরাপত্তার জন্য রোহিঙ্গাদের এই মানে কুতুপালং এলাকায় অবস্থান ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? কারণ হচ্ছে ছোট্ট একটা জায়গায় 12 লাখের বেশি রোহিঙ্গারা অবস্থান করছে। এটা বাংলাদেশের জন্য ইতোমধ্যে প্রমাণিত একটা নিরাপত্তা ঝুঁকি। হ্যাঁ, ঠিক আছে। এখন এই ঝুঁকিটাকে নিরসনের জন্য এবং এই করিডোরটাকে স্বাভাবিক রাখার জন্য আগে রোহিঙ্গা সমস্যাটা সমাধান করা দরকার। এবার আসি রোহিঙ্গা সমস্যা যবে শুরু হয়েছে তখন থেকেই এখানে চীন এবং ভারতের ইন্টারেস্ট ছিল। কিভাবে? চীন আগে তার যে জ্বালানিটা মালাক্কা হয়ে নিয়ে যেতে হতো, এই মালাক্কা ডিলেমাটাকে আপসেট করার জন্য সে কি করলো? মিয়ানমারের কায়াকপো নামের একটা জায়গায় সে একটা ল্যান্ডিং স্টেশন তৈরি করলো। এখন আর ওই হরমুজ হয়ে আসা তেলের জাহাজ মালাক্কা হয়ে ঘুরে যেতে হয় না। ঠিক আছে, ওই মিয়ানমার থেকে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার যে মালাক্কা আছে ওইটা এভয়েড করে এই জাহাজগুলো সরাসরি এখন মিয়ানমারের কায়াকপোতে আসে। কায়াকপো থেকে পাইপলাইন করা হয়েছে, যেটা আরাকানের উপর দিয়ে সরাসরি গিয়েছে চায়নাতে, যেটার পাশ দিয়ে এই করিডোরটা যাবে। এখন কায়াকপোর প্রজেক্টটা যখন করলো, চীনের এই প্রজেক্টটার পাশাপাশি ওই কায়াকপো থেকে কয়েক কিলোমিটার দূরে ইন্ডিয়াও একটা প্রজেক্ট করলো, নাম হচ্ছে কালাদান। আচ্ছা, কালাদান মডেল। এটা কেন করলো? যদি কখনো বাংলাদেশ ইন্ডিয়াকে অ্যাক্সেস না দেয়, তখন যেন কলকাতার হলদিয়া বন্দর থেকে সরাসরি কালাদানে আসবে মালপত্র, কালাদান থেকে মিজোরাম দিয়ে ঢুকবে। আচ্ছা, ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড নাও? তাহলে এখানে কোটি কোটি ডলারের ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট এবং কোটি কোটি ডলারের চাইনিজ ইনভেস্টমেন্ট ছিল। কোথায়? আরাকানে। আরাকানে কারা ছিল? রোহিঙ্গারা ছিল। এই যে রোহিঙ্গাদেরকে ওখান থেকে অপসারণ করার জন্য বার্মিজ আর্মিকে মানে পরামর্শ দেয়া, অস্ত্র দেয়া, সাহায্য দেওয়া, এটা ইন্ডিয়া এবং চায়না মিলেই করেছে। আচ্ছা, তাহলে এই যে রোহিঙ্গা ক্রাইসিস আমরা এখন ফেস করছি, এটা মানে প্রকারান্তে চায়নার তৈরি। ওকে, আচ্ছা, এখন আমাকে বলেন, এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যারা থাকে 12 লাখ লোক, তাদেরকে যে ত্রাণ সহায়তা দেওয়া হয় তার কত পার্সেন্ট চায়না দেয়? ম্যাক্সিমাম আসে হচ্ছে আমেরিকা এবং ওয়েস্টার্ন ত্রাণ থেকে, রাইট? আপনি ওই যে ওদের ফান্ডিং এর স্ট্র্যাটেজিটা মানে হিসাবটা দেখলে দেখবেন চায়নার কিছুই নাই। তাহলে এখন চায়নাকে কনভিন্স করতে হবে আমাদেরকে যে বাবা তুমি তো কিছু দাও না, এই ক্রাইসিসটা তুমি তৈরি করছো, এখন এটা সলভ করতে হেল্প করো। এতদিন তো তুমি একটা রোহিঙ্গা নিতে বলো নাই, চায়নার কিন্তু কোনো স্ট্যান্স নাই। ইন্ডিয়া যেটা করছে, বরং তার দেশে যে রোহিঙ্গা পালাইছিল এগুলো আবার বাংলাদেশে ঢুকাইছে। তাইলে এখন আপনার সেই কোর কোশ্চেন যে তাহলে চায়নাকে কিভাবে কনভিন্স করা যায় এই করিডোর দিয়ে। করিডোরটার ব্যাপারে চায়নাকে যেটা কনভিন্স করতে হবে যে দেখো, এটা তো তোমার যে পাইপলাইন সেভ করার জন্য তুমি রোহিঙ্গাদেরকে সরায় দিছিলা, ওদিক দিয়েই করিডোরটা যাবে। সুতরাং আমার দেশে যদি এই রোহিঙ্গারা থাকে তাহলে এটা নিরাপত্তা ঝুঁকি। ঠিক আছে, তাহলে তুমি আমাকে হোয়াই নট ইউ হেল্প যে এই রোহিঙ্গাদেরকে তুমি আরাকানে নিয়ে যাও, সেফ জোনে রাখো। ঠিক আছে, ইভেন সিত্তো নামে একটা সিটি আছে, যে সিটিটাকে একটা ইন্টারন্যাশনাল সিটি ডিক্লেয়ার করা যায়। কিন্তু আপনি ওটাকে, যেহেতু এটা এই মুহূর্তে মায়ানমার গভর্নমেন্টের কন্ট্রোলে নাই, ঠিক আছে, এটা এই মুহূর্তে যেহেতু আরাকান আর্মির কন্ট্রোলে আছে, আপনি চাইলেই কিন্তু সিত্তোকে একটা ইন্টারন্যাশনাল সিটি ডিক্লেয়ার করতে পারেন। ওইটা ডিক্লেয়ার করে দিয়ে আস্তে আস্তে রোহিঙ্গা যারা আছে তাদেরকে শিফট করেন। একদম আমি রাজনীতির ভাষায় বলবো না, রাজনীতিবিদরা অনেক সময় এইভাবে আমরা বলতে চাই যে তোমার করিডোর আমি দিব,
কিন্তু প্রতি 100 কিলোমিটার করিডোরের বিনিময়ে তুমি 1 লাখ করে রোহিঙ্গা নিবা কিনা আমাকে বলো। কিন্তু এটা তো আমাদের প্রাণের দাবি। চায়না যদি আমার সাথে ব্যবসা করতে চায়, তাহলে আমার সিকিউরিটি থ্রেটটা যদি সে না সলভ করে দেয়, তাহলে তো এই রোহিঙ্গার কারণে আমার ইপিজেড সমস্যায় পড়বে, আমার পোর্ট সমস্যায় পড়বে। সুতরাং প্রবলেমটা হয়ে গেছে কি, যে আমাদের যে এই যে নেগোসিয়েশনটা করবে, কে করবে সেই লোকটা নাই। আমাদের ফরেন মিনিস্ট্রিতে এখন পর্যন্ত যারা আছে, এরা তো মেধাক্রমে যায় না, এরা রাজনৈতিক পরিচয়ে ওখানে গিয়েছে। এখন এরা অল্পেতেই হাঁপায়া যায়, ঠিক আছে? এরা কিসে এক্সপার্ট জানেন? এরা এক্সপার্ট হচ্ছে, আপনি যখন মনে করেন একটা চড় লাগাইলো, তখন এটার নিন্দা প্রস্তাব কিভাবে ড্রাফট করতে হয়, এটার এক্সপার্ট তারা। কিন্তু এইখানে যে একটা অপরচুনিটি আছে, এটা তারা দেখতেছে না। তারা এটাকে কি বলতেছে, ইন্ডিয়ার এগেইনস্টে এই করিডোর নাকি খুব কাজে লাগবে। উই মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল ইন দিস এরিয়া। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে এটা বলতে চাই, এই মানে বয়ানটা দাঁড় করায়েন না যে ইন্ডিয়া অথবা ইন্ডিয়ার জনগণ আমাদের শত্রু। নো, ইন্ডিয়ান হেজিমনি, বাংলাদেশের বিরুদ্ধে যে ইন্ডিয়ান হেজিমনি আছে, হেজিমনি বলতে 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে আমাদের পানি আটকায় দিছে, 2 নম্বর হচ্ছে সীমান্তের সন্ত্রাস এবং পুশিন ইস্যু, আর 3 নম্বর হচ্ছে আমাদের পলিটিক্সে তারা বারবার ঢোকে। এই 3টা জিনিস তো আমাদের নির্বাচনে, এই 3টা হেজিমনির আমরা বিরোধিতা করি, এই 3টা হেজিমনি থামাইতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, ইউক্রেনকে কেন রাশিয়া আক্রমণ করলো? কারণ সে ন্যাটোতে যোগ দিতে চাইছে। আপনি একটা করিডোরের জন্য ইন্ডিয়ার সাথে রিলেশন নষ্ট করে ফেলবেন, দরকার আছে কি? সুতরাং আমি বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে আমি মানে অনুরোধ করতে চাই, বাংলাদেশকে চায়নার প্রক্সি বানানোর দরকার নাই, এটা বানাবেন না। চায়না ইন্ডিয়ার যে ফাইট আছে, এটা বাংলাদেশে আনার দরকার নাই। কূটনীতিতে শক্তিশালী হন, ইন্ডিয়ার সাথেও রিলেশন রাখেন, চায়নার সাথেও রিলেশন রাখেন। পৃথিবীতে চিরন্তন শত্রুতা অথবা চিরন্তন মিত্রতা বলতে কিছু নাই। যেই জাপানের উপরে অ্যাটম বোম ফেলছিল আমেরিকা, সেই জাপান এখন আমেরিকার সাথে একসাথে কাজ করতেছে না। বাংলাদেশকে বুঝতে হবে যে জিও পলিটিক্সে চিরস্থায়ী শত্রু চিরস্থায়ী বন্ধু বলতে কেউ নাই, আছে হচ্ছে চিরস্থায়ী স্বার্থ। বাংলাদেশের স্বার্থে এখন বাংলাদেশকে ইন্ডিয়াকে বুঝাইতে হবে, চায়নাকে বুঝাইতে হবে, আমার 18 কোটি মানুষ আছে, এই মানুষকে আমি জনসম্পদে পরিণত করব। এরা এই যে গতকালকে দেখলাম সেমিকন্ডাক্টর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছে, আমরাও সেমিকন্ডাক্টর বানাবো আমাদের এখানে, ঠিক আছে? মানুষ আছে যেহেতু আমার এখানে, মানুষ যেহেতু আছে, এই মানুষকে আমি ইমপ্রুভ করতে পারবো। আর মানুষকে ইমপ্রুভ করতে পারলে সোনা হীরার খনি দরকার নেই আমার, এই মানুষ দিয়ে আমি করতে পারবো। এই কারণে আমি তোমার কাছ থেকে মর্যাদাপূর্ণ এবং ন্যায্যতাপূর্ণ বন্ধুত্ব চাই, আমি তোমার কাছে দাসত্ব চাই না। জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা আসলে অনুষ্ঠানের অনেক দূরই চলে এসেছি, একদমই শেষ করতে হবে। যে জনাব আশরাফ ভাই, তো আপনি যদি একদম ছোট কথায় করিডোর নিয়ে কিছু যোগ করতে চান করতে পারেন, অথবা রেয়ার আর্থ নিয়ে বলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেতে চাই। যে কোনো নেগোসিয়েশনে নিজের অবস্থান যদি শক্ত না হয়, তাহলে আন্তর্জাতিক কোনো সম্পর্কে দয়া দাক্ষিণ্যর ব্যাপার নেই, এটা শ্রুতিমধুর হতে কেউ দেয় না। আর এই পজিশন অফ স্ট্রেংথটা, নিজের পজিশনটাকে স্ট্রং করতে হবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই যে ইরানের প্রসঙ্গ যেটা আসলাম, তারা এই পর্যায়ে গেছে, এখন তারা চোখে চোখ রেখে কথা বলছে, বিকজ তাদের মানব সম্পদের উন্নতির মাধ্যমে এবং প্রাকৃতিক সম্পদকে সমন্বিতভাবে আগায় নিয়ে আসছে। আমাদেরও মানব সম্পদ আছে, জনসংখ্যা আছে, এটা সম্পদ নয়। আপনি অ্যাকশন ডাইরেক্ট স্লোগান দিয়ে আপনি সম্পদ করতে পারবেন না। সাধুবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন, এটা বাস্তবায়িত হোক। আমাদের ওই যে মহাকাশ গবেষণা সংস্থা স্পার্সো যেটা আছে, সেখানে প্রধান ব্যক্তি একজন নন সায়েন্টিস্ট, অথচ পুরো বিষয়টা হচ্ছে সায়েন্টিফিক। চিন্তা করেন আমরা কোথায় গেছি। সো আমাদের এই যে মনোভাবটা পরিবর্তন করতে হবে, বিজ্ঞানকে আগায় নিতে হবে। ভারত স্বাধীন হওয়ার আগে জওহরলাল নেহরু তার বন্ধু ভাবা তাকে বলছিল তুমি সায়েন্টিফিক মানে পরিকল্পনা করো, বিজ্ঞান পরিকল্পনা, বিজ্ঞানের শিক্ষা পরিকল্পনা করো, এবং উনি করছিলেন। এই জন্যে ওই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি উনি স্টাবলিশ করেছিলেন। আচ্ছা, এবার আছেন এই রেয়ার আর্থ। রেয়ার আর্থ 17টা আইটেম মিলেছে রেয়ার আর্থ। তো এইটা চীনের একটা বিরাট অস্ত্র, জাপানও চেষ্টা করছে সেটা ডেভেলপ করার জন্য, কিন্তু এটা সময় লাগে। এই যে সময়টা ডেভেলপ করতে যে সময় লাগা এবং বর্তমান সময়ে যে একটা গ্যাপ হয়ে যায়, সেটা আমেরিকার জন্য সমস্যা হচ্ছে, জাপানের জন্য সমস্যা হচ্ছে। এবং চীন ওই দেশ না যে ওই জায়গায় তারা তাদের উন্নতিটা থেমে আছে, যে ওরা উন্নতি করুক আর আমরা আমাদের অ্যাচিভমেন্টটা এই জায়গায় থেমে রাখি। নো, তাদেরও সমানতা লাগায় যাচ্ছে। সুতরাং রেয়ার আর্থ রিলেটেড যে সমস্ত তাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ, সে তারাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে। এবং আমি মনে করি যে চীনের সাথে এই বিজ্ঞান ভিত্তিক আমাদের যে সহযোগিতা
এবং অন্যান্যগুলো বিষয়ে খুব ভালো করে মানে দরকার। আমাদের স্বার্থটা যদি সামনে রাখি, সমস্যা হচ্ছে যে আমাদের বিভিন্ন পর্যায়ে পলিসি মেকিংয়ে কিছু লোক আছে যারা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে বিশ্বাস করে। আপনি মনে করেন না, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে স্বামী স্ত্রীর সম্পর্কে ছেদ পড়েছে, বহুত মানুষের মনে এটা দারুণভাবে গেঁপে গেছে। এবং অনেকে কবিতা আবৃত্তির ভরে বলে ভারত আমাদের বন্ধু, আসলে বন্ধু না। আর আপনি ওই প্রিয়াঙ্কা গান্ধী যে কথা বলেছে, তাদের তো মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদেরকে কতটুকু আমরা এত সংগ্রাম করলাম, কিন্তু সব দায়িত্ব কৃতিত্ব তারা নিয়ে চলে গেল। এটাই হচ্ছে ভূ রাজনৈতিক এই পরিস্থিতিতে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করা এবং জনসম্পদে রপ্তানি করা, জনসম্পদে রূপান্তরিত করে। বাংলাদেশেও প্রচুর রেয়ার আর্থ আছে বা এই সেমিকন্ডাক্টর শিল্প, যে জায়গাগুলোতে আমাদের আসলে আরো সফলভাবে কাজ করার অনেক পথ আছে, সেটা আমাদের করতেই হবে। ধন্যবাদ জনাব মেজর আশরাফুজ্জামান এবং ধন্যবাদ মেজর ডেলিজ খান, আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদের সঙ্গে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। জয় হিন্দ।